নমস্কার সবাইকে, আমার নাম সৈকত মুখার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়ালিফাইং সাইট। কেমন আছো সবাই? তো আমার মনে হয় যে খুব বেশি সবার ভালো থাকার কথা না আজকের দিনে, না যে বিশেষ করে যেটা আমাদের কাশ্মীরে হয়েছে, আমাদের ইন্ডিয়ার সভারেনিটির উপর অ্যাটাক হয়েছে, আমাদের ইন্ডিয়ার রেপুটেশনের উপর অ্যাটাক হয়েছে, এবং দেশে যেটা চলছে হয়তো কারোরই ভালো লাগছে না। তো আজকে না আমরা পলিটি করবো না, তো সেই জন্য আমার কোনোভাবে মনে হলো যে কোথাও না কোথাও এই যে কাশ্মীর নিয়ে আমাদের দেশের যে এত প্রবলেম এতদিন ধরে যেটা চলে আসছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা সবার একটু জানা দরকার। অর্থাৎ মানে এই যে ধরো মানে আমরা এই টার্মগুলো শুনে থাকি না, যে আর্টিকেল 370, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর, কাশ্মীর কি পুরোটাই আমাদের নাকি কিছুটা পাকিস্তানের মধ্যে রয়েছে, মানে কি এত কিছু জটলা রয়েছে, যেটা নাকি আমার যেটা মনে হয় হয়তো দেশের 90% বেশি ইন্ডিয়ান এই ব্যাপারে খুব বেশি অ্যাওয়ার নয়। তো আমার বন্ধু হিসাবে, আমার ভাই বোন হিসাবে, আমার স্টুডেন্ট হিসাবে আমি চাই যে তোমরা এই কাশ্মীর নিয়ে যে দেশের যে একটা এত বড় একটা ন্যাশনাল ইস্যু, তার সম্পর্কে সবার একটা খুব ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তো সেই জন্য আমি আজকের ভিডিও বানাচ্ছি টু ডিসকাস অ্যাবাউট all about Kashmir issue and Article 370, right? তো আজকে আমরা কাশ্মীর নিয়ে পড়বো। তো ব্যাপার কি হয়েছে দেখো না, কাশ্মীরের অ্যাকচুয়ালি ইস্যু বুঝতে গেলে তোমাকে অনেক পিছনে যেতে হয়। পিছনে মানে ব্রিটিশ ইন্ডিয়া না, তারও পেছনে। অ্যাকচুয়ালি কি না, ধরো কাশ্মীর অনেক সময় ধরে ডোগরা ডাইনাস্টি, মানে ডোগরা নামে একটা বংশর একটা রাজার দ্বারা অনেক রুল হচ্ছিল, রাইট? এবং তারপরে চলে আসে ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে। এবার যেটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো না বা জানো, যে এই যে আমরা আমরা যে ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাই না? কলোনি ছিলাম, রাইট? তো কিন্তু মানে তোমরা হয়তো অনেকেই জানো না যে পুরো এন্টায়ার যে ইন্ডিয়া ছিল তারা ডাইরেক্টলি ব্রিটিশদের দ্বারা রুল হতো না। আমাদের টোটাল যে এন্টায়ার ইন্ডিয়া, এটা অ্যাকচুয়ালি এই যে ইন্ডিয়া আছে না, এটা অ্যাকচুয়ালি দুভাবে বিভক্ত ছিল। একদিকে ছিল প্রিন্সলি স্টেট আর একদিকে ছিল প্রভিন্সেস। প্রিন্সলি স্টেট বলতে যারা রাজা ছিল, যাদের আমরা রাজওয়ারা বলি, রাইট? যেমন ধরো নিজাম অফ হায়দ্রাবাদ, কিং অফ যোধপুর, রাজা অফ বেনারস, রাইট? পুরো ইন্ডিয়াতে এরকম প্রচুর রাজা ছিল। তো এই যে রাজ্যগুলো ছিল না, যে রাজাদের আন্ডারে যেগুলো ছিল, ওগুলো ডাইরেক্টলি ব্রিটিশদের আন্ডারে ছিল না। ওগুলো কি ছিল, যে রাজা বলছিল, মানে একটা ডক্ট্রাইন ছিল, কি ডক্ট্রাইন অফ প্যারামাউন্টসি, বা এটাকে অ্যাকচুয়ালি কি রাজারা ব্রিটিশদের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছিল, সেই এগ্রিমেন্টের নাম হচ্ছে কি সুজারিনিটি। এর মানে এটা ছিল, ব্রিটিশরা রাজাদের বলছে তুমি যেরকম রাজার মতো জীবন কাটাচ্ছ তোমার রাজ্যের মধ্যে, তুমি সেভাবে কাটাও, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তোমার দুটো জিনিসের ব্যাপারে ব্রিটিশরা ডিসিশন নেবে, তোমার ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্সের ব্যাপারে ব্রিটিশরা সিদ্ধান্ত নেবে, এবং কি তার বিনিময়ে আমরা তোমাদের থেকে একটু বেশি ট্যাক্স নেবো। তো রাজা দেখছে ঠিক আছে, আমার মানে এই জাঁকজমকপূর্ণ যে জীবনযাপন, হ্যাঁ, তো মানে রাজকীয় বাড়ি ঘর সবকিছু নিয়ে মানে আমি তো খুব ভালো আছি, তো শুধুমাত্র ব্রিটিশদের রাজাদের কাছে টাকা পয়সার কোনোদিনই অভাব ছিল না, তো ব্রিটিশদের একটু এক্সট্রা ট্যাক্স দিয়ে দিতাম, তার বদলে কি আমাকে নিজের ডিফেন্স সম্পর্কেও ভাবতে হচ্ছে না, রাইট? তো এটা ছিল প্রিন্সলি স্টেটের গল্প। মানে কি, মানে এই এরিয়াগুলোও ব্রিটিশরা অ্যাকচুয়ালি রুল করছে, কিন্তু কি ডাইরেক্টলি করছে না, কোনো একজন কিং আছে তাকে দিয়ে রুল করাচ্ছে, বা কিং ব্রিটিশদের কথায় আপ ডাউন করছে আর কি। এটা ছিল এই গল্প। আর বাকি যে অলমোস্ট 50% ইন্ডিয়া, সেগুলোকে সেই মানে যেমন ধরো বেঙ্গল প্রভিন্স, প্রেসিডেন্সি অফ বম্বে, প্রেসিডেন্সি অফ মাদ্রাস, ইউনাইটেড প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, তো এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোকে কি করছে, এই এরিয়াগুলোকে ব্রিটিশরা ডাইরেক্টলি ক্রাউন রুল করছে। কার মাধ্যমে? ভাইস রয়ের মাধ্যমে। তো এটা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার স্ট্রাকচার, রাইট? তো গল্প কি হয়েছে? গল্প এটা হয়েছে যে এই করতে করতে আমাদের ফ্রিডম স্ট্রাগল আসে, আরো কিছু যেগুলো আমরা দেখেছি হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিংসে। তো একটা টাইম আসে, সেই দিন চলে আসে যেদিন কি আমরা স্বাধীন হতে চলেছি, রাইট? তো স্বাধীন হতে চলেছি, এরকম পরিস্থিতিতে সমস্যা কি হয়েছে? সমস্যা এটা হয়েছে, জিন্না বলছে যে আমাদের দুটো সেপারেট ডোমিনিয়ন দরকার,
যেটা কি, যেটা হিন্দু বা মানে নন মুসলিমদের জন্য ইন্ডিয়া, কিন্তু আমার জন্য বা মুসলিম মেজরিটি এরিয়াকে নিয়ে, মুসলিম মেজরিটি এরিয়া বলতে ওই টাইমে বলতে পারো যে ওয়েস্ট পাঞ্জাব, সিন্ধ প্রভিন্স, বালুচিস্তান, ইস্ট বেঙ্গল, সিলেট। তো এই যে এরিয়াগুলো যেখানে মুসলিম পপুলেশন অনেক বেশি, সেগুলো নিয়ে জিন্না কি ডিমান্ড করছে, আমার আলাদা একটা ডোমিনিয়ন চাই, যেটাকে আমি নাম দেবো পাকিস্তান, রাইট? এটা ছিল জিন্নার টু নেশন থিওরি। তো সমস্যা এখানে কি দাঁড়িয়েছে, তো এই টাইমে তার মানে কি হয়েছে, দেশ স্বাধীন হচ্ছে। এবার দেশ স্বাধীন হওয়ার সময় মুসলিম লীগ বা জিন্নার ডিমান্ড কি আছে, যে আমার তো আলাদা সেপারেট কান্ট্রি লাগবে, আমার সেপারেট ডোমিনিয়ন লাগবে, আমি পাকিস্তান চাই। কিন্তু অন দি আদার হ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডিমান্ড কি, আমার তো না আনডিভাইডেড ইন্ডিয়া চাই। তো আমাদের ক্যাবিনেট মিশন এসছে, ব্রিটিশরা আমাদের প্রপোজাল দিয়েছে কি তোমরা কি বানাও না, তোমরা বানাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্যাপারটা কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কিছু না, কিছু বুদ্ধিমান লোক এসে ডিসাইড করবে যে আমরা কি টাইপের দেশ বানাতে চলেছি, যে সেকুলার হবে, সভারিন হবে, ডেমোক্রেটিক হবে, রিপাবলিক হবে, এখানে কি টাইপের ল হবে, এখানে ক্রিমিনাল ল কিরকম হবে, এখানে ট্যাক্স ল কিরকম হবে, ওভারঅল একটা জিনিস যারা এসে আমরা কনস্টিটিউশন বানাবো, এবং যেই লোকগুলো বানাবে ওই লোকগুলো সংগঠনকে আমি কি বলবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এই মতো অবস্থায় জিন্না কি বলছে, দেখো জিন্না বলছে যে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি করে হবে, আমার তো আলাদা সেপারেট দেশ লাগবে, আমার সেপারেট কান্ট্রি লাগবে। তো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলাদা, মানে ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাকিস্তানের কনস্টিটিউশন কি করে বানাতে পারে, আমার আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, রাইট? তো এবার চলে আসছি, এবার সিচুয়েশন এরকম ভাবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো ব্যাপার এরকম হয়েছে। তো তারপরে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসে। তো তাতে পরিষ্কার ব্রিটিশরা বলে যে হ্যাঁ, আর কোনো উপায় নেই, আমাদের দুটো মানে টু নেশন থিওরিকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা আমরা দুটো 15ই আগস্ট 1947 অন দি অ্যাপয়েন্টেড ডে দেয়ার উইল বি টু ডোমিনিয়ন, একটা হবে ইন্ডিয়া, একটা হবে পাকিস্তান। এবং তাহলে কি, এটা তো তাদের জন্য হলো, যে প্রভিন্স গুলোর জন্য হলো, একটু আগে আমি যে ডিসকাস করলাম, এটা কাদের জন্য হলো, প্রভিন্স গুলোর জন্য হলো। তাহলে এই যে রাজা, এই যে প্রিন্সলি স্টেট গুলোর কথা বললাম, তাদের কি অপশন দেওয়া হয়েছে, যে প্রিন্সলি স্টেট যেগুলো আছে তাদের জন্য অপশন হলো, তোমাদের কাছে তিনটে চয়েস আছে। কি কি, যদি কেউ ইন্ডিয়া জয়েন করতে চাও, ইন্ডিয়া জয়েন করে নাও, যদি কেউ পাকিস্তান জয়েন করতে চাও, পাকিস্তান জয়েন করে নাও, এবং তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাও, যে না আমি হায়দ্রাবাদের নিজাম, আমি ইটসেলফ আমার একটা কান্ট্রি হবে, রাইট, তুমি ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারো, রাইট? এবার সমস্যা হচ্ছে এই যে ধরো ইন্ডিয়া আর পাকিস্তান যে প্রভিন্স গুলোর মধ্যে বাটোয়ারা হয়েছে না, যে হিন্দুদের মেজরিটি বা মানে মুসলিম মেজরিটির জন্য আলাদা পাকিস্তান, বাকিদের জন্য ইন্ডিয়া, এগুলো ডাইরেক্টলি ব্রিটিশদের আন্ডারে ছিল। তো সেটা তো ঠিক আছে যে ইন্ডিয়া, এই এরিয়া ইন্ডিয়া হবে, এরিয়া পাকিস্তান হবে পার্টিশনের নিয়ম অনুযায়ী। কিন্তু এই যে প্রিন্সলি স্টেটের যে রাজা আছে না, আবার রিপিট করছি, এখানে একটু ফোকাস করার ব্যাপার আছে। কি বললাম, যে এই যে ইন্ডিয়া পার্টিশন হচ্ছে, সেটা হিন্দু মুসলিম মেজরিটির পপুলেশনের উপর বেস করে প্রভিন্স গুলোর যে বাটোয়ারা হয়েছে। কিন্তু প্রিন্সলি স্টেটের যে রাজা আছে, এখানে কিন্তু ডাজ নট ম্যাটার কি ওই প্রিন্সলি স্টেটের মধ্যে হিন্দু পপুলেশন বেশি কি মুসলিম পপুলেশন বেশি, রাইট? এখানে একটা রাজা হতেও পারে তার মুসলিম পপুলেশন বেশি, কিন্তু রাজার যদি মুড হয় সে ইন্ডিয়া জয়েন করতে পারে। বাকি একটা রাজা হতেও পারে যে তার যে মানে যারা জনসংখ্যা আছে তার মধ্যে হিন্দু পপুলেশন আর বেশি, কিন্তু আমার মুড হয়েছে আমি পাকিস্তান জয়েন করবো, সেটাও করতে পারে। মানে আমি বলতে চাইছি এটা রাজাদের উপর কিন্তু এই প্রিন্সলি স্টেট কাকে জয়েন করবে বা কাকে জয়েন করবে না, এটা কিন্তু হিন্দু মুসলিম বা রিলিজিয়ানের বেসে হয়নি, রাইট? এটা পুরোপুরি যে উইশ অফ দা রুলার, রাইট? এখানে কিন্তু ওরকম ব্যাপার না যে কোনো একটা রাজ্যে দেখা যাচ্ছে মুসলিম পপুলেশন বেশি, তাকে পাকিস্তানে জয়েন করতে হবে, বা কোনো একটা মানে নন মুসলিম পপুলেশন বেশি, তাকে ইন্ডিয়া জয়েন করতে হবে। ওটা কমপ্লিটলি ডিসক্রিপশন পাওয়ার অফ দ্য রুলার, যে রাজা ছিল, রাইট? সিচুয়েশন এরকম, ইন্ডিয়া স্বাধীন হচ্ছে, দুটো আলাদা ডোমিনিয়ন ডিক্লেয়ার হয়ে গেছে, এবং রাজাদের সেই চয়েস আছে, সে ইন্ডিয়া জয়েন করবে না পাকিস্তান জয়েন করবে, রাইট? এর মতো অবস্থায় কি দাঁড়াচ্ছে কাশ্মীরের ব্যাপার। এবার দেখো, তোমরা সবাই শুনেছো যে ওই টাইমে যে কাশ্মীরে না, ওই টাইমে কাশ্মীরে
যে ছিল রাজা হরি সিং। এবার দেখো, যে কোনো রাজা না কোনোদিন জনতার ভালো চায়নি, বা হতেও পারে সে প্রাইমারি কি দেখবে না, সে নিজের এমন কোন অ্যারেঞ্জমেন্টে যে আমার পাওয়ার থাকবে, আমি এই রাজকীয় জীবন লাইফস্টাইল মানে মেনটেন করতে পারবো, আমি কোন লাইফস্টাইলে আমি নিজে বড় হতে পারবো, সেটাই আমি সারা জীবন ফোকাস করবো, রাইট? তো রাজা কি চাইছে দেখো, রাজা তখনও পর্যন্ত ডিসাইড করতে উঠতে পারেনি সে ইন্ডিয়া জয়েন করবে না পাকিস্তান জয়েন করবে। মানে কাশ্মীরের যে রাজা আছে ওই টাইমে, যে রাজা মহারাজা হরি সিং, সে কি বলছে যে আমি না, মানে ও বুঝে উঠতে পারছিল না তখনও পর্যন্ত যে কোন অ্যারেঞ্জমেন্টটা তার নিজের প্রিভিলেজ, তার নিজের ভালো হবে আর কি, পাবলিকের ভালো তো পরে দেখা যাবে। তো তখনও পর্যন্ত ডিসাইড করতে পারেনি যে আমি ইন্ডিয়া জয়েন করবো না পাকিস্তান জয়েন করবো। তো ও না একটা এগ্রিমেন্ট বানায়, কাশ্মীরের রাজা মহারাজা হরি সিং একটা এগ্রিমেন্ট বানায়। সেটা কি এগ্রিমেন্ট? সেটা হচ্ছে, তার নাম হচ্ছে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। মানে কি, একটা এগ্রিমেন্ট বানিয়ে ইন্ডিয়াকে নেহেরুর কাছেও পাঠায়, জিন্নার কাছেও পাঠায়। কি ব্যাপার, যে দেখো আমার ডিসাইড করতে খুব টাইম লাগছে, তো যতক্ষণ না পর্যন্ত আমি ডিসাইড করে ফেলছি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কাশ্মীরের দিকে হাত দেবে না, কোনো অ্যাটাক ফাটাক কিছু করার প্ল্যান করো না কিন্তু, ঠিক আছে? কি করলাম, মহারাজা হরি সিং কি বানাচ্ছে, একটা এগ্রিমেন্ট বানাচ্ছে, কি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। তো সেটা আমি দুটো দেশেই পাঠিয়েছি, দুটো দেশের লিডারের কাছে পাঠিয়েছি, যে কি, যে যতক্ষণ পর্যন্ত আমার ডিসিশন নিতে টাইম লাগছে, আমি যতক্ষণ পর্যন্ত ডিসিশন না নিয়ে নিয়েছি, তোমার আর্মি পাঠিয়ে কিন্তু আমার উপর অ্যাটাক করো না আর কি। এই জিন্নার কাছে পাঠিয়েছে, জিন্না সাইন করে পাঠিয়ে দিয়েছে। আমাদের নেহরুর কাছে পাঠিয়েছে, আমরা সাইন না করে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক? তো দেখো ব্যাপারে কি বলতো, যারা প্রমিস রাখার হয় না তারা একটু ভাবনা চিন্তা করে সাইন করে, আর যারা জানে যে আমি সাইন করি, মানে আমি তো মানে আমার মুড হলে আমি প্রমিস রাখবো না রাখবো না, তো তাদের কাছে আবার সাইনের দাম কি আছে, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে উনি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে জিন্না সাইন করে দিয়েছে, আমাদের কাছে এগ্রিমেন্ট পাঠিয়েছে, আমরা যে না যতক্ষণ পর্যন্ত কোনো ফেসলা না হচ্ছে আমরা কোথাও সাইন করতে পারছি না, রাইট? তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এবার এরকম, আচ্ছা একটা কথা বলে দিই, এই যে আমি কাশ্মীরের কথা বলছি না, এই পুরো এই যে জটলা পাকছে, এটা কিন্তু শুধুমাত্র JNK মানে কাশ্মীর নিয়ে, জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে। লাদাখ, এই যে এখন তোমরা যে ইন্ডিয়ার ম্যাপ দেখো না, যে এই সাইডটা যে লাদাখ আছে, লাদাখ প্রথম থেকেই ক্লিয়ার ছিল। লাদাখের যে বুদ্ধিস্ট কাউন্সিল মানে যে মানে ওই টাইমে যে একটা রুলার ছিল আর কি, তো তারা কাশ্মীরকে পরিষ্কার বলে দিয়েছিল যে তুমি চাইলে ইন্ডিয়া জয়েন করতে পারো, পাকিস্তান জয়েন করতে পারো, কিন্তু লাদাখ কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া জয়েন করবে, রাইট? এই যে যত গল্প আমরা বলছি আমরা কাশ্মীর নিয়ে বলছি। তো ব্যাপারে কি হয়েছে, এরকম স্ট্যান্ড এগ্রিমেন্টের মানে গল্প দাঁড়িয়েছে। এবার এই টাইমে কাশ্মীরে দেখো 3টে ইউনিটের পাওয়ার দাঁড়িয়ে গেছে। মানে এবার তোমাকে ওই টাইমের কাশ্মীরের সিচুয়েশনটা বুঝতে হবে, ঠিক আছে? কি হয়েছে, 1947 এই টাইমে কি হয়েছে, কাশ্মীরে 3 ইউনিটস অফ পাওয়ার হয়ে গেছে। এক কি হচ্ছে, যে এই যে রাজা হরি সিং, সে কি চাইছে, সে চাইবে কাশ্মীর কোনোদিন আর ডেমোক্রেসি হোক, চাইবে? তাহলে ও রাজা থাকতে পারবে না। তো ও চাইছে যে কাশ্মীর একটা মোনার্কি হোক, যাতে উনার প্রিভিলেজ, উনার স্বাচ্ছন্দ্য, উনার লাইফস্টাইল সবকিছু মেনটেন থাকে, উনার পাওয়ার সবকিছু মেনটেন থাকে। সেকেন্ড সোর্স অফ পাওয়ার কি হয়েছে, মুসলিম কনফারেন্স। বলে একটা মুসলিম ডোমিনেটেড পলিটিক্যাল পার্টি, এটা কি কিছুই না, একটা পলিটিক্যাল পার্টি। তারা কি চাইছে, যে অ্যাজ পার রুল অফ পার্টিশন কাশ্মীর আইদার পাকিস্তান জয়েন করা উচিত, নয় ইন্ডিপেন্ডেন্টলি একটা ইসলামিক স্টেট হওয়া উচিত, রাইট? কি বললাম, 3টে জনের পাওয়ার হয়েছে। কি একটা, এক তো রাজা হরি সিং চাইছে কি, যে আমি এমন কিছু অ্যারেঞ্জমেন্ট হোক যাতে আমার মানে পাবলিক যা ভাবে, আমি যাতে আমার প্রিভিলেজ মানে ঠিক থাকে আর কি। আর একটা কি পলিটিক্যাল পার্টি আছে ওই টাইমে, মানে বেশ ডমিনেট করছিল, কি মুসলিম কনফারেন্স, যারা মুসলিম ডমিনেটেড, তারা চাইছে কি, পার্টিশনের রুলে বলা আছে কি, যে মুসলিম ডমিনেটেড এরিয়া পাকিস্তান জয়েন করবে, আর মানে বাকি নন মুসলিম ইন্ডিয়া জয়েন করবে। তো ওই পার্টিশনের রুল অ্যাকর্ডিংলি আমাদের না পাকিস্তান জয়েন করা উচিত, না তো ইন্ডিপেন্ডেন্টলি একটা ইসলামিক স্টেট হওয়া উচিত, রাইট? থার্ড জোন অফ পাওয়ার কি হচ্ছে, ন্যাশনাল কনফারেন্স led by শেখ আব্দুল্লাহ। এটা খুব একটা পপুলার পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল কনফারেন্স, যেটাকে লিড করছে কে, একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আসবে এখানে, কি
শেখ আব্দুল্লাহ। এবার ব্যাপার হয়েছে যে স্ট্যান্ড এগ্রিমেন্ট হয়েছে, তো এরকম তিনজন, বাট এই ন্যাশনাল কনফারেন্স বা শেখ আব্দুল্লাহ কি চাইছে যে এরা চাইছে যে কাশ্মীর আইদার ইন্ডিয়া জয়েন করুক, না হয়তো ইন্ডিপেন্ডেন্ট একটা সেকুলার কান্ট্রি হোক। এই শেখ আব্দুল্লাহ সেকুলারিজমে বিলিভ করেন, রাইট? তো উনি কি চাইছে যে যেভাবে হোক কাশ্মীর একটা সেকুলার কান্ট্রি হবে, আদারওয়াইজ একটা সেকুলার কান্ট্রি যেটা ইন্ডিয়া সেটা জয়েন করবে। তো এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, জিন্না ওদিকে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সাইন করে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত মহারাজা হরি সিং ডিসাইড না করছে আমরা কাশ্মীরের দিকে কোনো অ্যাটাক করবো না। এই টাইমে মহারাজা চাইছে নিজের প্রিভিলেজ ঠিক রাখতে, মুসলিম কনফারেন্স পার্টি চাইছে যে কাশ্মীরকে আইদার একটা মুসলিম স্টেট বানাতে, নয়তো পাকিস্তান জয়েন করতে, ন্যাশনাল কনফারেন্স পার্টি কি চাইছে ইন্ডিয়া জয়েন করতে বা একটা সেকুলার কান্ট্রি হিসাবে কাশ্মীরকে দেখতে চাইছে। এবং এবার ব্যাপার কি, এবার সবকিছু তো একটা পলিটিক্যাল সিনারিও থাকে। তো এই শেখ আব্দুল্লাহর সাথে যদি পৃথিবীতে সব থেকে বেশি কারোর গন্ডগোল হয়ে থাকে বা একটা খুব ঝামেলা হয়ে থাকে, সেটা হচ্ছে জিন্না। তো শেখ আব্দুল্লাহ জিন্না কোনোদিনই, মানে যদি শেখ আব্দুল্লাহ কোনোভাবে পাওয়ারফুল বা কোনো পাওয়ার থাকে, জিন্না এটা বুঝে গেছিল যে কাশ্মীর কোনোদিনই পাকিস্তানের হবে না। এবং কি শেখ আব্দুল্লাহর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমাদের জওহরলাল নেহরু, এবং জিন্না এটা বুঝতে পারছে যে কোথাও না কোথাও আস্তে আস্তে কাশ্মীর আমাদের হাত থেকে চলে যাচ্ছে, আর কোনোদিন মানে পুরো, কারণ কি এরা সেকুলারিজমে বিলিভ করে, এবং কোথাও না কোথাও 100 বা 99% চান্স যে কি কাশ্মীর না, এটা যারা সেকুলারিজমে বিলিভ করে তারা কোথাও না কোথাও সেকুলার কান্ট্রির দিকেই মোড় দেবে। তো জিন্না নিজের কড়া প্রমিস রাখতে পারলো না, জিন্না নিজের মানে ধৈর্য রাখতে পারলো না। জিন্না কি করলো, সম্ভবত 21 অক্টোবর 1947 কাশ্মীরের উপর অ্যাটাক করে দেয়। অ্যাটাক কাশ্মীর। দেখো এমনি এমনি বলে না যে পাকিস্তান এমন একটা কান্ট্রি যাকে কান্ট্রি পর্যন্ত বলতে লজ্জা লাগে, যে কি করেছে যে তাদের নিজেদের আর্মিকেই সিভিলিয়ান ড্রেস পরিয়ে কাশ্মীরের লোককে অ্যাটাক করে দিয়েছে। এবার অ্যাটাক তো করেছে ঠিক আছে, তো মোট কথা ওরা ধরো উড়ি ফুড়ি হয়ে উপর দিক দিয়ে, তোমরা যদি কাশ্মীরের ম্যাপ একটু ভালো করে দেখো, ঠিক আছে, ওরা মোটামুটি বারামুল্লার কাছে এসে ওই টাইমে মানে মানে ছোট লোক যেটা হয় আর কি, ঠিক আছে, অ্যাটাক করতে করতে একটা টাইমে এসে তারা মানে মানুষের উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছে, লুট করতে শুরু করে দিয়েছে, মার্ডার করতে, রেপ করতে শুরু করে দিয়েছে, দিয়ে বারামুল্লার কাছে এসে না খানিকক্ষণ স্টপ মতো করে গেছে আর কি। এ মতো অবস্থায় রাজা হরি সিং দেখছে তো মানে মানে কতক্ষণ বাঁচবো ঠিক নেই আর কি, এভাবে চললে আর কি। তো থাকলো আমার রাজপাট, মানে আগে জীবন বাঁচাই। তো রাজা হরি সিং কি বলছে যে ইন্ডিয়ার থেকে হেল্প চেয়েছে, তোমরা এসে বাঁচাও। বল্লভ ভাই প্যাটেল বলছে যে কোথাও না কোথাও, এবার একটা কথা বলা হয়নি দেখো, যে কোথাও না কোথাও ওই যে আমাদের বলা হয়েছে ওটা যে প্রিন্স স্টেট মানে স্টেট যারা আছে, তোমরা চাইলে ইন্ডিয়া জয়েন করতে পারো, চাইলে পাকিস্তান জয়েন করতে পারো, কিন্তু তুমি যদি কোথাও জয়েন করতে চাও না, তোমাকে একটা জিনিস সাইন করতে হবে। মানে যদি কোনো রাজা, কোনো প্রিন্সলি স্টেট যদি চাইছে যে আমি ইন্ডিয়া বা পাকিস্তান কোন একটা জয়েন করবো, তোমাকে না ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে একটা এগ্রিমেন্ট তোমাকে সাইন করতে হবে, যে হ্যাঁ আমি ফর্মালি ইন্ডিয়ার সাথে জয়েন করছি বা পাকিস্তানের সাথে জয়েন করছি। তো এবার আমাদের বল্লভভাই প্যাটেল বলছে যে আমরা কেন তোমাকে বাঁচাতে যাবো, তুমি কি মানে তুমি তো আমাদের পার্টি না, তুমি তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করেছো যে তুমি ইন্ডিয়াকে জয়েন করছো আর কি। তো রাজা হরি সিং বলছে আমি জয়েন করতে রাজি আছি। তো ওই টাইমে কি হয়েছে, ওদিকে যে পাকিস্তানের আর্মি আছে যারা সিভিলিয়ান ড্রেসে এসে মানুষকে ধরে মারছে, তো তারা মোটামুটি করতে গিয়ে বারামুল্লার কাছে এসে কোনোভাবে একটু স্টপ নিয়েছে আর কি। আর এই ক্ষেত্রে আমাদের কাশ্মীরে শ্রীনগর এয়ারবেস আছে, ঠিক আছে, আমাদের যে ডাকোটা এয়ারপ্লেন ছিল সেই টাইমে আর কি, ঠিক আছে। তো তাতে করে আমাদের আর্মি যায়, এবং ওই যে ডাকোটা, তোমরা হয়তো একটা নাম শুনেছো, আমাদের উড়িষ্যার মানে ফর্মার চিফ মিনিস্টার বিজু পাটনায়ক, ওই ডাকোটা প্লেনের উনি একজন পাইলট ছিলেন। তো আমাদের ইন্ডিয়ান আর্মি 27 ডিসেম্বর 1947 শ্রীনগর এয়ারবেসে অ্যারাইভ করে, এবং কি করে ওই যে পাকিস্তানি আর্মি এসেছিল না, ওদের পুশব্যাক করতে শুরু করে, ওদের পুশব্যাক করতে শুরু করে। তো এবার যদি এই যে ধরো এক সেকেন্ড, এই যে ধরো যদি কাশ্মীর হয়, তো এরকম একটা পজিশন আছে, ঠিক আছে, যেখানে গিয়ে মানে কাশ্মীরের পাকিস্তানি আর্মিকে ইন্ডিয়ান আর্মি পুশব্যাক করতে করতে
একটা জায়গা আসে যেখানে গিয়ে আমাদের দুটো গভর্নমেন্টের মধ্যে একটা কিছু এগ্রিমেন্ট হয় এবং কিছু ইন্টারন্যাশনাল প্রেশারও আসে, তার জন্য নেহরু সাহেব আমাদের বলে কি এইখানে তোমরা দাঁড়িয়ে যাও, একটা সিজ ফায়ার সিচুয়েশন আসে, ঠিক আছে, যে তোমরাও ওরা ওদের গুলি করবে না, ওরা ওদের গুলি করবে না, যে যেখানে আছো সেই জায়গায় দাঁড়িয়ে যাও। এই লাইনটাকেই আমরা বলি সিজ ফায়ার লাইন আফটার করাচি এগ্রিমেন্ট। পরে গিয়ে আমাদের 1962 তে সিমলা এগ্রিমেন্ট হয়, যেখানে এই যে সিজ ফায়ার লাইন, এই লাইনটারই আমি নাম দিয়েছি লাইন অফ কন্ট্রোল, যেটা তোমরা পড়েছো তাই না, আমরা অনেক জায়গায় শুনেছি এলওসি। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে এবং কি করা হয়, এই যে শেখ আব্দুল্লাহ যে আছে, ঠিক আছে, এই লাইনেরই ওপাশে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর এসব বলি। তো কি হয়েছে এবার কাশ্মীরের সিচুয়েশন কি দাঁড়াচ্ছে দেখো, রাইট? এবার কাশ্মীরে না এই শেখ আব্দুল্লাহকে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট বানাতে, রাইট? কাশ্মীরে তুমি ইন্টারিম গভর্নমেন্ট বানাও। তো ওখানে এবার কি হয়েছে, তারপর দুটো জিনিস চলছে। কাশ্মীরে একজনকে আমি বলেছি শেখ আব্দুল্লাহ লিডারশিপে যে তুমি ওখানে ওকে সদরে রিয়াসত ডিক্লেয়ার করে দেওয়া হয়, এবং ওই টাইমে কি চলছে, ইন্ডিয়াতে আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছে না, ওই টাইমে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা চলছে। বাট শেখ আব্দুল্লাহ যখন বুঝতে পারছে যে কাশ্মীরে পাওয়ার কম বেশি এবার আমার হাতেই আসতে চলেছে, আর ওই টাইমে ইন্ডিয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিপেয়ার হচ্ছে, রাইট? তো ওইখানে কি হয়েছে, এই যে আমাদের যে নেহরু সাহেব আছে না, যে ইন্টারিম গভর্নমেন্টের হেড ছিল, ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী ছিল, তো তার ক্যাবিনেটে একজন লোক ছিল, উনি ছিলেন মিনিস্টার উইদাউট আ পোর্টফোলিও, রাইট? তো সিচুয়েশন এখন এরকম দাঁড়িয়েছে যে একদিকে কাশ্মীরে শেখ আব্দুল্লাহ পাওয়ারে পেয়ে গেছে, নেহরুজি কাশ্মীরি লোকগুলোকে, কাশ্মীরিদের প্রমিস করে দিয়েছে টু হ্যাভ এ প্লেবিসাইট। মানে কি, দেখো ভুল কোথায় কেন হয়েছে আর কি, যে কোথাও না কোথাও আমাদের যে পার্টিশনের রুল হয়েছে সেখানে কিন্তু কোথাও লেখা ছিল না যে প্রিন্সলি স্টেটদের হিন্দু মুসলিম পপুলেশনের উপর, মানে মোট কথা যে রাজা আছে সে নিজের ডিসিশন মতো যে কোনো ডোমিনিয়ন জয়েন করতে পারে, এবং যে রাজার যে উইশ হবে সেটা হয় না, সেখানে কোনো আমি কারোর মানে ওখানকার পপুলেশনের ভোট নিতে যাবো না। কিন্তু কি তার মানে মহারাজা হরি সিং যেই মুহূর্তে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে দিয়েছে, ওই মুহূর্তে কাশ্মীর আমাদের হয়ে গেছে, রাইট? এখানে কোনো দরকার ছিল না প্লেবিসিট, মানে কি যেখানে একটা জায়গার জনগণ নিজেরা ডিসাইড করবে যে আমরা কি চাই, রাইট? এটা একটা ডাইরেক্ট ওয়ান ফর্ম অফ ডাইরেক্ট ডেমোক্রেসি। সেটা করার কোনো দরকার, আমি জানি না মানে ওই টাইমে নেহরুজি কি মহান হতে চেয়েছিল বা পৃথিবীর সামনে কি শান্তির দূত হতে চেয়েছিল, তো কোনোভাবে কি হয়েছে প্লেবিসিট ডিক্লেয়ার করেছে, যেটার কোনো দরকার ছিল না। এবং কি বললাম, সিচুয়েশন কি দাঁড়িয়েছে, ওই টাইমে ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখা হচ্ছে, শেখ আব্দুল্লাহ দেখছে যে আমার কি চাই, যত মোর অ্যান্ড মোর পাওয়ার, এটা পৃথিবীর যে কোনো মানুষেরই চাই, তাই না? এবং যে জওহরলাল নেহরুর যে ক্যাবিনেট আছে তার মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল গোপাল স্বামী আয়াঙ্গার, এবং ইনি একজন মিনিস্টার ছিল। পৃথিবীর ইতিহাসে তো খুব অদ্ভুত ব্যাপার, ইনি একজন মিনিস্টার ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না এনার পোর্টফোলিও কি ছিল। মানে এই যে তুমি বলবে না যে অমিত শাহ আমাদের হোম মিনিস্টার, নির্মলা সীতারামন আমাদের ফিনান্স মিনিস্টার, তো ইনি মিনিস্টার, কিন্তু কিসের মিনিস্টার এটা নিজেও জানতেন না, এখনো পর্যন্ত পৃথিবীর কেউ জানে না। মোট কথা যে নেহরুর কাছের লোক ছিলেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে গোপালস্বামী আয়াঙ্গার আছে না, ইনি একটা টাইমে সম্ভবত মহারাজা হরি সিং এরই সম্ভবত অ্যাকাউন্টেন্ট ছিলেন, মানে ওই রাজার ইয়েতে মানে অনেক মানে ভালো একটা পোস্টে কাজ করেছেন, ঠিক আছে? তো কোথাও না কোথাও উনি শেখ আব্দুল্লাহ আর ইন্ডিয়ার এই যে শেখ আব্দুল্লাহ অ্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মাঝখানে, মানে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখা হচ্ছে অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে একটা ব্রিজের মতো কাজ করতে শুরু করে দিয়েছে। এই দিক থেকে শেখ আব্দুল্লাহ কি চাইছে, শেখ আব্দুল্লাহ ডিমান্ড করছে তখন, ঠিক আছে, যে কাশ্মীর তো ঠিক আছে, শেখ আব্দুল্লাহ ডিমান্ড করছে আয়রন ক্ল্যাড
autonomy for Kashmir। মানে এমন একটা কিছু ডিমান্ড করছে যে কি আমি একটা দেশের মধ্যেই দুটো দেশের মতো একটা ব্যাপার ধরা যায় আর কি। আমার চাই দেখো সোভারেনিটি আলাদা জিনিস, অটোনমি আলাদা জিনিস। মানে মোট কথা ইন্ডিয়ার বানানো ল সামহাউ কাশ্মীরে এফেক্ট করবে না, তার জন্য আলাদা কিছু করতে হবে। মানে মোট কথা স্পেশাল ব্যাপার কিছু ডিমান্ড করছে আর কি। এবং গোপালস্বামী আয়াঙ্গারও বারবার করে বলছে ও যা চাইছে দিয়ে দাও, ও যা চাইছে দিয়ে দাও, এরকম একটা ব্যাপার আর কি। ওই টাইমে একদিন বাবা সাহেব খুব ডেকে গেছে। বাবা সাহেব ডেকে গিয়ে বলছে যে দেখো ম্যাক্সিমাম আমি কোনোদিন এটা নাও করবো না একটা দেশের মধ্যে আর একটা দেশের মতো একটা ব্যাপার থাকবে আর কি। ইটসেলফ একটা কান্ট্রির মধ্যে আলাদা একটা কান্ট্রির মতো ব্যাপার থাকবে। তাহলে আমি অ্যাট মোস্ট কি দিতে পারি, আমি অ্যাট মোস্ট কাশ্মীরকে আমি না একটা স্পেশাল স্ট্যাটাস দিতে পারি, স্পেশাল স্ট্যাটাস দিতে পারি। তো সেটা কিরকম, সেটা এরকম যে ওরকম অটোনমি তো আমি দেবো না, আমি কি দেবো পার্ট 21 অফ দি কনস্টিটিউশনে, যেখানে কনস্টিটিউশনে সব টেম্পোরারি ফিচার্স রাখা হয়েছে। টেম্পোরারি বলতে কিছু সময়ের জন্য, যেগুলো একটা টাইমে ক্যান্সেল হয়ে যাবে। পার্ট 21 এ একটা আর্টিকেল যেটা ইনিশিয়ালি 306A, যেটা লেটার যেটা পরে গিয়ে চেঞ্জ হয়ে হয়েছে আর্টিকেল 370। তো এটাতে কি আছে যে কাশ্মীরকে আমি একটা স্পেশাল স্ট্যাটাস দিচ্ছি, যেটা তোমরা 2019 আগে পর্যন্ত দেখেছো আর কি। হ্যাঁ, তো একটা স্পেশাল স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত, ভালো করে বুঝবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাশ্মীর ইটসেলফ আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাকসেপ্ট না করে নিচ্ছে, তারপরে ওয়ান নেশন ওয়ান ল হবে। কি বলছে ডক্টর আম্বেদকর, কি বলছে যে আমি কাশ্মীরকে একটা স্পেশাল স্ট্যাটাস দিচ্ছি, যেটা নাকি কনস্টিটিউশন ইটসেলফ এর পার্ট 21, যেখানে সমস্ত টেম্পোরারি প্রভিশন রাখা হয়েছে। টেম্পোরারি মানে কিছুদিন, 1 মাস বাদে, 2 মাস বাদে, 1 বছর বাদে, যেটা আর কনস্টিটিউশন থাকবে না। সেটাই কি আর্টিকেল 370, যেটা কি যেই মুহূর্তে কাশ্মীর এটা ডিসাইড করে নেবে যে হ্যাঁ আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেই মুহূর্ত থেকে ওটা থাকবে না। রাইট, সেটাই কি আর্টিকেল 370। এবার ব্যাপার হয়েছে যে কাশ্মীরিরা মেনে নিয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে। এখানে আমি বুঝবো কি করে? আমরা বুঝবো এইভাবে যে 1951 আমরা একটা জিনিস ফর্ম করব, কি বানাবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক যেভাবে ইন্ডিয়ার কনস্টিটিউশন বানানোর জন্য আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছি, কাশ্মীরেও আমি কি করব, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাবো, যাদের কাজই এটা হবে যে নিজেরা ডিবেট ডিসকাশন সবকিছু করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। এবার যদি ধরো রিজেক্ট করে দেয় তাহলে তো কাশ্মীর গেছে, আর ইন্ডিয়া থাকলো না। কিন্তু যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কাশ্মীর পার্মানেন্টলি ইন্ডিয়ার পার্ট হয়ে গেল, এবং কাশ্মীরের কোনো স্পেশাল স্ট্যাটাস থাকলো না। যেই, তার মানে দেখো তুমি যদি বুদ্ধি লাগাও, কি দাঁড়াচ্ছে যে যেই মুহূর্তে যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাকসেপ্ট করে নিল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে আর কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস থাকলো না। রাইট, মানে আর্টিকেল 370 থাকলো না। এবার ব্যাপার কি দাঁড়িয়েছে, রাইট, আমাদের সবার কৌতূহল হচ্ছে কি, তার মানে ফাইনালি এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর এই 1951 এ ফর্ম হয়েছে, 1956-57 এ গিয়ে এরা ডিসাইড করে আমরা এগ্রি করছি, যে আমরা অ্যাকসেপ্ট করছি কিসে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে আমরা নিজেদের কনস্টিটিউশন হিসেবে মেনে নিচ্ছি। তাহলে কি সমস্যা হয়েছে? এবার দেখো অটোমেটিক্যালি তার মানে কি, এই যে আর্টিকেল 370 যেটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের একটা টেম্পোরারি পার্ট হয়েছিল, যেটা পার্ট 21 এ ডক্টর আম্বেদকর লিখেছিল, অটোমেটিক্যালি সেটা তো চলে যাওয়া উচিত। কিন্তু চলে যায়নি কেন? সেটাই সব থেকে বড় সমস্যার কারণ। চলে যায়নি কারণ
আর্টিকেল 370 কিভাবে এন্ড হবে, আর্টিকেল 370 মানে এই যে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস কিভাবে শেষ হবে, এটা কোথায় লেখা থাকবে? এটা আর্টিকেল 370 এর মধ্যেই লেখা আছে। এটা লেখা আছে আর্টিকেল 370 বা লেখা ছিল আর্টিকেল 370 সাবক্লজ 3 তে। তো কিভাবে তাহলে আর্টিকেল 370 আমি রিপিল করতে পারবো, ডিলিট করতে পারবো? এটা ডিলিট করতে গেলে আমার কি করতে হবে? এটা ডিলিট করা যায় কি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা পাবলিক নোটিফিকেশন বের করবে। কি করবে মানে মোট কথা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করবে যে কি আমরা ডিলিট করছি আর্টিকেল 370। আচ্ছা এত সোজা? হ্যাঁ এতটাই সোজা, কিন্তু কন্ডিশন হচ্ছে তার জন্য এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর কে রাজি হতে হবে, এগ্রিজ। বোঝা যাচ্ছে? আর্টিকেল 370 কি করে শেষ হবে, এটা কোথায় লেখা আছে? আর্টিকেল 370 সাবক্লজ 3 তে ইটসেলফ লেখা আছে। মানে কি লেখা আছে? আর্টিকেল 370 যদি ডিলিট করতে হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা পাবলিক নোটিফিকেশন জারি করবে যেখানে বলবে যে আমরা আর্টিকেল 370 ডিলিট করছি, রিপিল করছি। কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখনই সেটা করতে পারবে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর সেটা রেকমেন্ড করবে, সেটাতে রাজি হবে। রাইট? এবার ব্যাপার কি হয়েছে না, খুব সোজা। এবং কি আমি দেখতে পাচ্ছি কি 1956-57 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর মেনে নিয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাজ দেয়ার ওন কনস্টিটিউশন। কিন্তু ব্যাপার হচ্ছে, আরেকবার রিপিট করছি, একটু কনফিউজিং। 1951 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ফর্ম হয়েছে কি করার জন্য? অনলি টু ডিসাইড যে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করছি কি করছি না। 1956 বা 57 এ, তার মানে আমি যদি তোমাদের কোশ্চেন করি না যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করে তাহলে কোন টাইমে করবে? এরই মধ্যে কোনো টাইম করবে। এবং আমাকে কি করতে হবে? আমার উদ্দেশ্য কি আর্টিকেল 370 কে ডিলিট করতে হবে। আর্টিকেল 370 ডিলিট করতে গেলে কি করতে হবে? আমাকে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের পারমিশন লাগবে, তবে গিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন বের করবে যে হ্যাঁ আমরা আর্টিকেল 370 ডিলিট করছি। এবার দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হয় না, এটা আমি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিল বলিনি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কি, এটা টেম্পোরারি টাইমের জন্যই হয়। ঠিক যেভাবে তোর বাবা সাহেব আম্বেদকর টাইমে যে আমাদের যখন কনস্টিটিউশন বানানোর দরকার ছিল তখন আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিলাম, যাদের একটা স্পেসিফিক টাস্ক থাকে, একটা প্রজেক্ট থাকে, যে তাদের কাজ কি ছিল যে আমরা আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া তারা কি বানাবে, তারা কনস্টিটিউশন বানাবে এবং কনস্টিটিউশন বানানো হয়ে গেলেই তারা ডিসলভ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, তারা মরে যাবে, মানে লোকগুলো মরে যাবে না, সরি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্যাটাস কি হবে, ডেড হয়ে যাবে। এবার আবার ফিরে আসছি কি, আমাকে আর্টিকেল 370 ডিলিট করতে হবে, তার জন্য কি প্রেসিডেন্টকে নোটিফিকেশন বের করতে হবে, সেটা করার জন্য কি করতে হবে, আমাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের রেকমেন্ডেশন লাগবে। এবার ব্যাপার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের উদ্দেশ্য কি ছিল? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করা বা না করা। তারা 1951 থেকে নিজের কাজ শুরু করেছে, 56 বা 57 পর্যন্ত ওরা ডিসাইড করেছে হ্যাঁ আমরা মেনে নিচ্ছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের কনস্টিটিউশন। তারপরে তারা ডিসলভ হয়ে গেছে। কিন্তু ইন দ্য মেন টাইম তাদের যে ওই জিজ্ঞেস করার দরকার ছিল না যে আর্টিকেল 370 আমরা ডিলিট করবো কি করবো না, সেটা আর কেউ করে দেখেনি। আবার রিপিট করছি, তোমাকে আর্টিকেল 370 ডিলিট করতে গেলে প্রেসিডেন্ট নোটিফিকেশন লাগবে, তার জন্য কি লাগবে, আমাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের রেকমেন্ডেশন লাগবে। তো এটা তো তখনই দরকার ছিল যতক্ষণ না পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বেঁচে আছে, রাইট? যেটা 56 বা 57 এর আগে তোমার পারমিশন নিয়ে নেওয়া উচিত ছিল, তো সেটা আর নেওয়া হয়নি। কি হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ডিসলভ করে গেছে এবং আর্টিকেল 370 অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তার মানে এই যে আর্টিকেল 370 যেটা অ্যাকচুয়ালি টেম্পোরারি বানানোর কথা ছিল, সেটা এখন একটা পার্মানেন্টের মতো হয়ে গেছে। কেন? আর্টিকেল 370 রিমুভ করতে গেলে তোমাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের পারমিশন লাগবে, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। এটা তো যাকে বলে অমর হয়ে গেছে আর্টিকেল 370, আমি কোনোভাবেই ডিলিট করতে পারবো না, রাইট? তো এবার গল্প কি দাঁড়িয়েছে, তো এই জন্যই পৃথিবীর যত সমস্যা। এবার কি 5ই আগস্ট 2019 আমাদের গভর্নমেন্ট কি করেছে, প্রেসিডেন্ট একটা নোটিফিকেশন বের করে দিয়েছে যে এবার আমরা ডিলিট করছি আর্টিকেল 370। দাঁড়াও দাদা, শোনেন প্রেসিডেন্ট স্যার,
আপনি কিভাবে আর্টিকেল 370 ডিলিট করতে পারেন? আপনার এটা ডিলিট করার জন্য তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু এন্ড কাশ্মীরের পারমিশন লাগবে, যেটা এক্সিস্টই করে না, যেটা অলরেডি 70-75 সাল আগে মরে গেছে। রাইট? সিচুয়েশনের দাঁড়িয়েছে দেখো কি, আমি বললাম তোমার প্রপার্টি ডিভাইড হবে, তোমার প্রপার্টি ডিভাইড হওয়ার জন্য না একটা লোকের সিগনেচার লাগবে। কার সিগনেচার লাগবে? তোমার যে ঠাকুরদার সিগনেচার লাগবে, যে 200 বছর আগে মরে গেছে। তার মানে তোমার প্রপার্টি কোনোদিন ডিভাইড হতে পারে? তো সিচুয়েশন এখানে সিমিলারলি কোনো একটা ব্যাপার হয়ে গেছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলছে যে আমি তো এবার আর্টিকেল 370 ডিলিট করছি, মিস্টার রামনাথ কোবিন্দ। তো আমার কোশ্চেন হচ্ছে, তাহলে আপনি কিভাবে আর্টিকেল 370 ডিলিট করতে পারেন? যে ওটা করার জন্য আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু এন্ড কাশ্মীরের রেকমেন্ডেশন লাগবে, যেটা তো এক্সিস্টই করে না। তো এবার আমাদের গভর্নমেন্ট কি বলছে? গভর্নমেন্ট এটা বলছে যে দেখো, এই মুহূর্তে এই দিন থেকে, আজকের দিন থেকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের মানেটা দাঁড়াবে, ওই যে নোটিফিকেশন যেটা প্রেসিডেন্ট বের করেছে, কি বলছে? এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের মানেটা দাঁড়াবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মানে বিধান, জম্মু অ্যান্ড কাশ্মীরের যে বিধানসভা, সেটাকেই আমি ধরে নেবো জম্মু অ্যান্ড কাশ্মীরের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, ধরে নেবেন, তাহলে তাতে কি হলো? ব্যাপার হচ্ছে সৈকত, মিস্টার অমিত শাহ কি বলতে দেখো সৈকত, ব্যাপার হচ্ছে কি, আজকের দিন থেকে, যেটা এক্সিস্টই করে না, যেটা অসম্ভব, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আজকের দিন থেকে আমরা ধরে নেব যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর মানেই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তাতে কি হলো স্যার? তাতে সৈকত এটা হবে, ব্যাপার হয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর JNK এখন ডিসলভ আছে। বলছে হ্যাঁ হ্যাঁ, তো তা ঠিক আছে। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে তারা ভোট বিচার বিবেচনা সবকিছু করে তারপরে আবার মানে বলবে হ্যাঁ আর্টিকেল 370 বাদ দেওয়া যায়, তারপরে আপনি বাদ দেবেন। বলছে না, আমি শুধু এটা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের মানে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। হচ্ছে হ্যাঁ, সেটা বুঝেছি। এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর এখন ডিসলভ আছে। হ্যাঁ, এবং সৈকত, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোন স্টেটের যখন ডিসলভ থাকে, তখন ওখানকার লেজিসলেটিভ পাওয়ার থাকে গভর্নরের হাতে। তো ব্যাপার সিচুয়েশন এখন এটা দাঁড়িয়েছে, আমি আর একবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। সিচুয়েশন এখন এটা দাঁড়িয়েছে দেখি, প্রথমত আমি কি বলছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু এন্ড কাশ্মীর মানে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, খুব ভালো কথা। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা এখন ডিসলভ আছে। আচ্ছা মিস্টার অমিত শাহ, আপনি ঠিক বলছেন, এখন তো ডিসলভ আছে। যখন বিধানসভা ডিসলভ থাকে, তখন সেই পাওয়ার কার কাছে থাকে? জম্মু এন্ড কাশ্মীরের, তার মানে গভর্নরের কাছে। মানে গভর্নরের ডিসিশনটাকেই আমি জম্মু এন্ড কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসিশন বলতে পারি, সেটাও তো ঠিক। এবং জম্মু এন্ড কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইকুয়াল টু জম্মু এন্ড কাশ্মীরের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আজকের দিন থেকে আমরা তাই মানছি। হ্যাঁ, তার মানে গভর্নর অফ জম্মু এন্ড কাশ্মীর যদি এখন বলে, মানে উনার রেকমেন্ডেশনকেই আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু এন্ড কাশ্মীরের রেকমেন্ডেশন ধরতে পারি। হ্যাঁ, তাহলে কি করা যায়? তাহলে আমরা আর্টিকেল 370 রিমুভ করতে পারি। রাইট? এবার ধরো অনেকের এই কোশ্চেন থাকবে যে এটা ভালো হয়েছে না ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কিছু ব্যাপার আর কি। এবং দেখো, আমার মতে যে যেটা দেশকে, মানে ঠিক ভুল বলে কিছু হয় না পৃথিবীতে, যেটা মানে নাথিং অ্যাবাউট দ্য নেশন, পৃথিবীতে যেটাতে আমার দেশের ভালো হয় সেটাই আমার কাছে ভালো। কিন্তু কোশ্চেন কোথাও না কোথাও ধরো মানে লিগালি তুমি যদি কথা বলতে, কোথাও না কোথাও এই ব্যাপারটা ফেডারালিজমে এফেক্ট করছে বলে এত বড় একটা মুদ্রা হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়ান তো মানে ইন্ডিয়ার জন্য ভালোই হয়েছে আর কি। রাইট? তো এই জন্য যাকে বলে পৃথিবীতে ইন্ডিয়াতে কাশ্মীরকে নিয়ে এত গন্ডগোল বা কিছু, ফাইনালি আমরা আর্টিকেল 370 রিমুভ করি, কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস রিমুভ করি, এবং তারপরে জম্মু এন্ড কাশ্মীর এবং লাদাখকে দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি হিসাবে আমরা ইন্ডিয়ার স্বীকৃতি দিই। রাইট? তো দেখো, এছাড়া আরো অনেক উপায় ছিল। যেমন ধরো আমার মতে যদি বলে আর্টিকেল 368 কেই, মানে আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দি কনস্টিটিউশন। তো যদি এনি পার্ট হয়, তাহলে এই যে আর্টিকেল 370 তে ওইখানেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ জম্মু এন্ড কাশ্মীর আছে, ওটাকেই অ্যামেন্ড করে আমি গভর্নর করে দিতাম, তারপরে দিনই মানে অনেকটাই ঘুরিয়ে নাক দেখানো হয়েছে বা কিছু একটা ব্যাপার। তো হোয়াট এভার ইট ইজ, আর্টিকেল 370 ডিলিট করা হয়েছে। তো
এটা ছিল অল অ্যাবাউট কাশ্মীর ইস্যু অ্যান্ড আর্টিকেল 370 ব্যাপারটা কি এবং কেন আজকে কাশ্মীর নিয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে এত ইনটলারেন্স, এত সমস্যা, এত কিছু আর কি। তো যদি ভিডিও ঠিক লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সবাইকে জানতে হেল্প করো, রাইট? নমস্কার।